বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদের নবম অধ্যায় পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের শেষ অংশ বলা চলে। আগামী ক্লাসে আমরা সৃজনশীল কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তোমার তেজস্ক্রিয় ক্ষয়সূত্র, তেজস্ক্রিয় রূপান্তর, এরপরে অর্ধজীবন ও ক্ষয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক, তারপরে গাণিতিক সমস্যা থাকবে দুই একটা, এরপরে তোমার ওই নিউক্লিয় চুল্লি নিয়ে আলোচনা করবো। আন্ডারস্ট্যান্ড? তো প্রথমে আমরা তেজস্ক্রিয় ক্ষয়সূত্র নিয়ে আলোচনা করতে চাই। তেজস্ক্রিয়তা সম্পর্কে তোমাদের অনেক কথাই বলা হয়েছে। তেজস্ক্রিয়তা আবিষ্কারের প্রায় 3 বছর পর বিজ্ঞানী গাইটেল এবং এলস্টার বিজ্ঞানী গাইটেল এবং এলস্টার এবং এলস্টার দুইজন বিজ্ঞানী, একজন হলো গাইটেল আর একজন এলস্টার, তেজস্ক্রিয়তা আবিষ্কারের প্রায় 3 বছর পরে এই বিজ্ঞানীদ্বয় খেয়াল করলেন যে তেজস্ক্রিয়তা সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে তেজস্ক্রিয়তার পরিমাণ কমে যায়। তার মানে তেজস্ক্রিয় প্রক্রিয়া যখন ঘটে তখন পরমাণুর ভাঙন ঘটে। আন্ডারস্ট্যান্ড? এবং এক পরমাণু ভেঙে নতুন একটা পরমাণু সৃষ্টি হয়। মানে পদার্থের কিন্তু পরিবর্তন হয় না, পরমাণুর পরিবর্তন হয়, যার কারণে অনেক বছর পরে আবার নতুন একটি মৌলের সন্ধান পাওয়া যায়, যেটা তোমাদেরকে আমি গত 2-1 ক্লাস আগে আলোচনা করেছিলাম। কীভাবে ইউরেনিয়াম থেকে সীসায় মানে রূপান্তরিত কতগুলো ধাপ অতিক্রম করে। তবে কোন পরমাণুটা আগে ভাঙবে সেটা নির্দিষ্ট করে বলা সম্ভব না, তো ভাঙবে যেটা নিশ্চিত। এই ভাঙন থেকে তোমার তেজস্ক্রিয় ক্ষয়সূত্র আবিষ্কৃত হয়েছে। আন্ডারস্ট্যান্ড? তাহলে তেজস্ক্রিয় ক্ষয়সূত্রটা আমরা যদি লিখতে যাই তাহলে এরকম হবে। দেখো, তেজস্ক্রিয় ক্ষয়সূত্র, তেজস্ক্রিয় ক্ষয়সূত্র কোনো তেজস্ক্রিয় মৌলের ভাঙনের হার ওই সময়ে উপস্থিত অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক। আন্ডারস্ট্যান্ড? তাহলে ভাঙনের হার অক্ষত পরমাণুর সংখ্যা তোমার যদি আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়কে আমরা ধরি ডিটি, ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়কে আমরা ধরি ডিটি। এই সময় যদি ভাঙন হয় ডিএন, ভাঙন হয় ডিএন, তাহলে ভাঙনের হার হবে dN/dt is proportional to n। এটা হলো অক্ষত পরমাণু সংখ্যা। আদিতে মনে করে এর সংখ্যা ছিল n0, আদিতে এই পরমাণু সংখ্যা ছিল n0। কিছু সময় অতিবাহিত হওয়ার পর অক্ষত পরমাণু সংখ্যা হলো n। তাহলে যেহেতু ভাঙন ঘটে এই জন্য এখানে একটা মাইনাস হবে, এখানে একটা মাইনাস হবে। তাহলে আমরা এইটাকে লিখতে পারি এরকম dN/dt সমান মাইনাস ল্যামডা n। ল্যামডা হলো তোমার একটি সমানুপাতিক ধ্রুবক, এইটাকে বলা হয় ক্ষয় ধ্রুবক। এইটার নাম হলো ক্ষয় ধ্রুবক। ক্ষয় ধ্রুবক বা
ভাঙন ধ্রুবক অথবা রেডিও অ্যাক্টিভ ডিকে কনস্ট্যান্ট বা রেডিও অ্যাক্টিভ ডিকে কনস্ট্যান্ট ডিকে কনস্ট্যান্ট আন্ডারস্ট্যান্ড। তাহলে আমরা dN/dt এখানে মাইনাসটা যদি আমি একবার ওই পাশে নিয়ে যাই তাহলে বাম পাশে মাইনাসের প্রয়োজন নেই আন্ডারস্ট্যান্ড। তো এখান থেকে আমরা লিখতে পারি ল্যামডা সমান বা ল্যামডা সমান মাইনাস ল্যামডা সমান dN/dt dN/dt নিচে আমি n নিয়ে আসলাম। ল্যামডা সমান মাইনাস dN/dt n এর মান যদি আমরা 1 ধরি n এর মান যদি আমরা 1 ধরি তাহলে তোমার এখানে ল্যামডার মান হবে মাইনাস dN/dt। তাহলে একটি পরমাণুর একক সময়ে ভাঙার সম্ভাব্যতাকে বলা হয় ডিকে কনস্ট্যান্ট আন্ডারস্ট্যান্ড। একটি পরমাণুর একক সময় যেহেতু ডিটি দ্বারা ভাগ আছে একটি পরমাণুর একক সময়ে ভাঙার সম্ভাব্যতাকে বলা হয় ডিকে কনস্ট্যান্ট আন্ডারস্ট্যান্ড। ক্ষয় ধ্রুবক এইটার সংজ্ঞা আমি এইভাবে লিখতে পারি কোনো তেজস্ক্রিয় মৌলের একটি পরমাণুর একক সময়ে ভাঙনের সম্ভাব্যতাকে ক্ষয় ধ্রুবক বলে। ক্ষয় ধ্রুবক বলে। এর একক হলো সেকেন্ড ইনভার্স আন্ডারস্ট্যান্ড। সেকেন্ড এই কথা থাকবে আর লাস্টে থাকবে একের মধ্যে আন্ডারস্ট্যান্ড। একের মধ্যে 2.11 এখানে এইটাও একটা পরমাণু এইটাও এক। এখন আমার একটি রেডনের ক্ষয় ধ্রুবক রেডন যার পারমাণবিক সংখ্যা 86 ভর সংখ্যা 226 এর ক্ষয় ধ্রুবক 2.11 × 10⁻⁻6 সেকেন্ড বলতে আমরা কি বুঝি? সেই ক্ষেত্রে আমরা বলবো যে রেডন মৌলের একটি পরমাণুর 1 সেকেন্ডে ভাঙার সম্ভাবনা একের মধ্যে 2.11 × 10⁻⁻6 আন্ডারস্ট্যান্ড। সূত্র নিয়ে আলোচনা করব তেজস্ক্রিয় রূপান্তর সূত্র। তেজস্ক্রিয় রূপান্তর সূত্র এর আগের আলোচনায় আমরা দেখেছি যে dN/dt সমান মাইনাস ল্যামডা n। এখান থেকে আমরা লিখতে পারি বা dN/n সমান মাইনাস ল্যামডা dt আন্ডারস্ট্যান্ড। এইটাকে যদি আমি সমাকলন করি dN/n সমান মাইনাস ল্যামডা ইন্টিগ্রেশন এখানে n0 to n 0 to t তার মানে সময় যখন ছিল তোমার শূন্য তখন n ছিল n0। এইটা হলো আদি পরমাণুর সংখ্যা আন্ডারস্ট্যান্ড। আবার সময় যখন হলো তোমার t সমান t তখন n সমান n অক্ষত পরমাণুর সংখ্যা আন্ডারস্ট্যান্ড। তাহলে আমি যদি এইটাকে ইন্টিগ্রেশন করি এটা ইন্টিগ্রেশন লন n এখানে আবার তোমার লিমিট দিতে হবে। ইন্টিগ্রেশন এগুলো তোমাদের জানার কথা আন্ডারস্ট্যান্ড। মাইনাস ল্যামডা টি
ল্যামডা টি, এখানে 0 থেকে টি। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো ln n মাইনাস ln n নট সমান মাইনাস ল্যামডা টি মাইনাস 0। তাহলে এটাকে আমরা লিখতে পারবো ln n বাই n নট সমান মাইনাস ল্যামডা টি সমান মাইনাস ল্যামডা টি। আমি যদি এই পাশে লন উঠাই দেই তাহলে লিখতে হবে বা n বাই n নট সমান বা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আন্ডারস্ট্যান্ড? এখান থেকে আমি লিখতে পারবো n সমান n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এইটা হলো রূপান্তর সূত্র, এটাই রূপান্তর সূত্র। এই সূত্র থেকে দেখা যায় যে রূপান্তর সূত্র সূচক নিয়ম মেনে চলে। ই টু দি পাওয়ার মাইনাস এক্স থাকলে বুঝতে হবে যেটা সূচক নিয়ম মেনে চলে। এখন আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাবো। এইটা তোমার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আদিতে পরমাণুর সংখ্যা ছিল n নট, ঠিক আছে? এইটা ভাঙতে ভাঙতে তোমার দেখো এই গ্রাফটা তোমার গ্রাফ যেটা আমরা রেখাটা পেয়েছি এটা কখনোই এক্স অক্ষের সাথে মিলবে না। কারণ কি, কোনো তেজস্ক্রিয় মৌলের ভাঙনের সময় হলো অসীম, ভাঙনের সময় অসীম, যার কারণে এই গ্রাফটা কখনোই মিলবে না। অনেক সময় দেখা যায় কয়েক কোটি বছর পর্যন্ত লেগে যেতে পারে। আন্ডারস্ট্যান্ড? কি অদ্ভুত বিষয়। এখন দেখো এখানে এটা হলো অক্ষত পরমাণুর সংখ্যা, n নট হলো আদিতে পরমাণুর সংখ্যা। তারপরে অর্ধায়ু হাফ লাইফ সম্পর্কে আলোচনা করেছিলাম তোমাদের। হাফ লাইফ যে সময়ে কোনো তেজস্ক্রিয় মৌলে পরমাণুর সংখ্যা অর্ধেক হয়ে যায় সেই সময়কে বলা হয় অর্ধায়ু। আন্ডারস্ট্যান্ড? এখানে দেখো আগে ছিল n নট, এখানে n নট বাই 2 মানে অর্ধেক হয়ে গেল, n নট বাই 2 অর্ধেক হয়ে গেল। তাহলে সেই ক্ষেত্রে অর্ধায়ু হলো টি হাফ, মানে যে সময়ে পরমাণুর সংখ্যা অর্ধেক হয়ে যায় সেটা হলো অর্ধায়ু হলো টি হাফ। এই সময়ে পরমাণুর সংখ্যা হয়ে গেলো n নট বাই 2। এইটাকে এইভাবে লিখতে পারো 0.5 n নট, এইভাবেও লেখা যায়। তাহলে এই যে তোমার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমাদের বলতেছে যে রূপান্তর সূত্র তেজস্ক্রিয় নিয়ম মেনে চলে। এখন আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করব। আন্ডারস্ট্যান্ড? মনে করো কোনো মৌলের আদিতে মানে টি সমান 0 সময়ে, আদিতে মানে টি সমান 0, আদিতে পরমাণুর সংখ্যা ছিল n নট। তাহলে কত সময় পরে অক্ষত পরমাণুর সংখ্যা হবে n। আন্ডারস্ট্যান্ড? এইটা কিন্তু এর মধ্যে আলোচনা হয়ে গেছে। যেমন আমরা জানি মাইনাস dn বাই dt সমান ল্যামডা n। আন্ডারস্ট্যান্ড?
এখান থেকে আমরা পেয়েছিলাম বা ডিটি সমান হবে তোমার মাইনাস ডিএন বাই এন, এখানে তোমার ল্যামডা ডিটি, ল্যামডা ডিটি। তো এখান থেকে তোমার ডিটি সমান হবে মাইনাস 1 বাই ল্যামডা ডিএন বাই ডিটি, ডিএন বাই ডিটি। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, এটাকে আমরা ক্ষয় সূত্র দিয়েও বের করতে পারি, মানে গোড়ার থেকে শুরু না করে আমরা ক্ষয় সূত্র দেব এটাকে বের। যেমন n সমান n নট ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আন্ডারস্ট্যান্ড? ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে n বাই n নট সমান হবে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এইটাকে যদি আমরা মাইনাস ল্যামডা টি লিখতে যাই তখন লন আসবে, বা লন n বাই n নট মাইনাস ল্যামডা টি, বা এখান থেকে লেখা যাবে টি সমান মাইনাস 1 বাই ল্যামডা লন n বাই n নট। এইটি এই সময় পরে, মানে এই সময় পরে অক্ষত পরমাণুর সংখ্যা হবে n। আন্ডারস্ট্যান্ড? এখানে মানগুলো তোমার দেওয়া থাকবে, ল্যামডার মান দেওয়া থাকবে, এখানে n বা n নটের একটা মানে মান দেওয়া থাকবে, অথবা n বাই n নট সমান কত এটা দেওয়া থাকবে। তাহলে আমরা এরকম গাণিতিক সমস্যার সমাধান আমরা সহজেই সমাধান করতে পারব। কোনো মৌলে আদিতে পরমাণুর সংখ্যা ছিল n নট, কত সময় পর অক্ষত পরমাণুর সংখ্যা হবে n। আন্ডারস্ট্যান্ড? এখন আমরা অর্ধায়ু ও ক্ষয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক নির্ণয় করব। অর্ধ জীবন বা অর্ধায়ু। অর্ধ জীবন ও ক্ষয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক, এইটা আমরা রূপান্তর সূত্র দিয়ে শুরু করতে পারি। n সমান n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, তাহলে তোমার পরমাণুর সংখ্যা হবে অর্ধেক। তাহলে n এর পরিবর্তে আমরা লিখতে পারবো n নট বাই টু সমান n নট ই টু দি পাওয়ার, এটা অর্ধায়ু, টির জায়গা হবে টি হাফ, অর্ধায়ু। আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, এখান থেকে আমরা লিখতে পারবো n নট বাদ দিলে হাফ সমান ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি হাফ। এইটাকে আমি যদি লন বসাই, এখানে লন হাফ সমান ই টু দি, তখন ই থাকবে না। আন্ডারস্ট্যান্ড? মাইনাস ল্যামডা টি হাফ। তাহলে লন হাফ, এইটার মান হলো তোমার লন 1 মাইনাস লন 2 সমান মাইনাস ল্যামডা টি হাফ, লন 1 এর মান হলো তোমার 0, আর লন 2 মান 0.693 সমান মাইনাস ল্যামডা টি হাফ। এটা হলো অর্ধায়ু। দুই পাশের থেকে যদি আমি মাইনাস বাদ দেই তাহলে তোমার টি হাফ সমান হবে 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। তার মানে অর্ধায়ু ক্ষয় ধ্রুবকের ব্যস্তানুপাতিক। অর্ধায়ু ক্ষয় ধ্রুবকের ব্যস্তানুপাতিক। আন্ডারস্ট্যান্ড? তার মানে এখানে যদি তোমার অর্ধায়ুর মান যদি বাড়ে তাহলে ল্যামডার মান কমবে, আর অর্ধায়ুর মান যদি কমে তাহলে ল্যামডার মান বাড়বে। আন্ডারস্ট্যান্ড? তাহলে অর্ধায়ু ক্ষয় ধ্রুবকের ব্যস্তানুপাতিক, এগুলোর থেকে তোমার গাণিতিক সমস্যা আসতে পারে। হ্যাঁ, যেমন ল্যামডার মান তোমাকে দিয়ে দিল, টি হাফ বের করবা, টি হাফের মান দিয়ে দিল, ল্যামডা বের করবা। আন্ডারস্ট্যান্ড? আর 0.693 থাকবেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এখন নিউক্লিয় চুল্লি নিয়ে আমরা আলোচনা করব। যে চুল্লিতে
যে রাসায়নিক বিক্রিয়ায় যে চুল্লিতে পারমাণবিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় তাকে বলা হয় নিউক্লিয় চুল্লি। হ্যাঁ, যে শক্তির সাহায্যে পারমাণবিক যে শক্তির সাহায্যে পারমাণবিক শক্তিকে যখন তড়িৎ শক্তিতে রূপান্তরিত, সংক্ষেপে বললে পারমাণবিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় যে চুল্লির মাধ্যমে, সেটাই হলো নিউক্লিয় চুল্লি। আন্ডারস্ট্যান্ড? নিউক্লিয় চুল্লি। এখানে আমি একটা নিউক্লিয় চুল্লির চিত্র এঁকেছি। এখানে কি কি থাকে খেয়াল করো। এখানে একটা ক্যাডমিয়াম দণ্ড আছে, এটা নিয়ন্ত্রক, গ্রাফাইট মন্থরক, ইউরেনিয়াম জ্বালানি, এখানে পানি। এর মূল উপাদান হচ্ছে ইউরেনিয়াম। আন্ডারস্ট্যান্ড? ইউরেনিয়াম আবার দুই ধরনের ইউরেনিয়াম এখানে আছে। একটা হলো 235, যার ভর সংখ্যা 235 ইউরেনিয়াম। এইটা আবার বিক্রিয়ার সাহায্যে, বিক্রিয়ার মাধ্যমে স্বল্প ভর বিশিষ্ট আরও ইউরেনিয়াম পরমাণুতে বিভক্ত হয়ে যায়। আন্ডারস্ট্যান্ড? স্বল্প ভর বিশিষ্ট এই দুই ধরনের ইউরেনিয়াম এখানে ব্যবহৃত হয়। তা এখানে মনে করো যে যখন তোমার বিক্রিয়াটা চলতে থাকে তখন এই যে গ্রাফাইট এর মূল অংশ হলো গ্রাফাইট। এই গ্রাফাইটকে মজ্জা বলা হয়। আন্ডারস্ট্যান্ড? এই গ্রাফাইট এর মাঝখানে তোমার এই দণ্ডগুলো থাকে, ক্যাডমিয়াম দণ্ড বা বোরন দণ্ড, তারপরে গ্রাফাইট। আন্ডারস্ট্যান্ড? এখানে যখন বিক্রিয়া সংঘটিত হয় তার মানে কি, যখন নিউক্লিয়াসকে আঘাত করা হয় নিউট্রন দ্বারা, তখন ইউরেনিয়াম থেকে কীভাবে নিউট্রন এবং শক্তি বের হয় এটা আমরা ফিশন প্রক্রিয়ার মাধ্যমে জেনেছি। আন্ডারস্ট্যান্ড? তো এখানে যখন তোমার শক্তি উৎপন্ন হয়, সেই শক্তি পানিকে বাষ্পে রূপান্তরিত করে। পানিকে এই বাষ্প আবার টারবাইনকে ঘুরিয়ে তড়িৎ উৎপন্ন করা হয়। এই বাষ্পের সাহায্যে টারবাইনকে ঘুরিয়ে তড়িৎ উৎপন্ন করা যায়। এই মোটামুটিভাবে তোমার নিউক্লিয় চুল্লির গঠন এবং কার্যপ্রণালী। তো আজকের মতো আলোচনা এখানে শেষ। ইনশাআল্লাহ আগামী তোমার সাক্ষাৎ হবে। আল্লাহ হাফেজ।